গত ৯ মে ঢাকা বাঁচাও হকার হটাও শিরোনামে রাস্তায় অবস্থান কর্মসূচি করেছিলাম, কারণ আমাদের নগর জীবনে আমাদের অনেক সমস্যা রয়েছে। আমরা রাস্তা দিয়ে হকারের কারণে চলতে পারি না। বিশেষ করে গাউসিয়া মার্কেটের বাহিরে এবং ঢাকার অন্যান্য মার্কেটের বাহিরের যে ফুটপাতগুলো আছে, এগুলো আমরা দেখতেই পাই না চোখে, কারণ সেখানে দোকান বানিয়ে দখল করে রাখা আছে। সেসব এলাকায় নারীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে এবং ইভটিজিং করে এ সমস্ত হকাররা। ঢাকার অন্যান্য মার্কেট এলাকায়ও একই অবস্থা, যা আমাদের নগর জীবনে অসুবিধা তৈরি করছে। এখন হকাররা শুধু মার্কেটের আশেপাশে নয়, পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। যখন শুনলাম সিটি কর্পোরেশন সব হকার তুলে দিচ্ছে, তখনই বিষয়টি আমাকে অনেক স্বস্তি দিয়েছিল। পরে দেখলাম রাস্তা কেটে কেটে সাদা দাগ বানিয়ে দোকানের মতো করে রাস্তা বরাদ্দ দেওয়া হচ্ছে। তখন তা আমি মেনে নিতে পারিনি। তাই ৯ মে একটা প্ল্যাকার্ড হাতে আমি শাহবাগ জাতীয় জাদুঘরের বাহিরে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি করি। সে অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীবাসীর অনেকেই, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার সাথে যোগ দেন, যাদের মধ্যে বেশ কয়েকজন আজকেও এখানে এসেছেন, আপনারা তাদের কথা শুনেছেন। তারপর গত মাসের ১৩ মে আমি আমি সহ আরো বেশ কয়েকজন ঢাকার সাধারণ নাগরিক, অর্থাৎ আমি সহ আরো বেশ কয়েকজন ঢাকার সাধারণ নাগরিক, আমরা ঢাকা দক্ষিণ সিটির সিটি কর্পোরেশনের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম, অর্থাৎ নগর ভবনে। সেখানে দেশ জুড়ে শ্রমিকের অভাবের বিষয়টি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের কাছে আমি তুলে ধরি। আমি তাকে বোঝাতে চেষ্টা করি কৃষিকাজ কঠিন, তাই সেটা বাদ দিয়ে লোকজন ঢাকায় ঢুকছে এবং হকারিকে সহজ এবং খুবই কমফোর্টেবল পেশা হিসেবে বেছে নিচ্ছে, ঢাকার রাস্তা দখল করছে। এভাবে চলতে থাকলে আমাদের শস্য, অর্থাৎ আমরা যা খাই, তা কারা উৎপাদন করবে? তা তো উৎপাদন করার লোক নেই। অন্যদিকে ঢাকায় এখন মানুষ থাকার জায়গা নেই, অর্থাৎ এখানে এত বেশি মানুষ হয়ে গেছে যে ঢাকায় থাকার জায়গা হচ্ছে না। প্রতিদিন অটোরিকশায় অসংখ্য মানুষ আহত হচ্ছে। এটি একটি ত্রুটিপূর্ণ যান। সরকার লাইসেন্সের মাধ্যমে এই যানের বৈধতা দিতে চায়। সেই প্রসঙ্গ তুলে ধরে আমি দক্ষিণ সিটির প্রশাসককে জিজ্ঞেস করেছিলাম, এটা কি বৈধতা দেয়া যৌক্তিক? উনি এসবের উত্তর ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছিলেন, যা আমাকে সন্তুষ্ট করতে পারেনি। আমি তাকে বলেছিলাম, এভাবে সবাই ঢাকায় আসলে আমরা কোথায় থাকবো, অর্থাৎ আমরা ঢাকাবাসী কোথায় থাকবো? গ্রামে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাছাড়া ঢাকায় এভাবে ঢুকতে থাকা নিয়ন্ত্রণ করা না গেলে সামনের দিনে পুরো দেশের অর্থনীতির উপরে এটা চাপ হিসাবে বর্তাবে। উনার উত্তর এমন ছিল, তিনি সবই জানেন, কিন্তু তার কাছে কোনো কিছু করার নেই। তারপর আমি সিদ্ধান্ত নিই, আমি গণস্বাক্ষর নিব ঢাকার সাধারণ মানুষের, যারা ঢাকায় বিভিন্ন জায়গায় থাকেন। ঢাকায় থাকেন বলতে একদম ঢাকার এরকম না, কিন্তু ঢাকার অধিবাসী যারা ঢাকায় থাকেন আর কি। তো আমি তাদের মতামত নেওয়ার চেষ্টা করি। তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমি গণস্বাক্ষর নিব, এবং তারপর থেকে রাস্তায় ঘুরে ঘুরে আমি প্রায় ৩,০০০ অধিক গণস্বাক্ষর সংগ্রহ করি, যেটা আমি রাস্তায় ঘুরে ঘুরে করেছি বিভিন্ন স্থানে। যখন এই বিষয়টি আমি ফেসবুকে বলি যে আমি রাস্তায় ঘুরে ঘুরে অলরেডি ৩,০০০-এর অধিক গণস্বাক্ষর নেওয়া শেষ করে ফেলেছি, তখন থেকে রাস্তায় দাঁড়ালে আমাকে স্বাক্ষর নিতে বাধা দেওয়া হচ্ছে এবং আমাকে বলা হচ্ছে আমি নাকি রাস্তায় দাঁড়িয়ে গণস্বাক্ষর নিতে পারবো না, আমাকে রাস্তায় দাঁড়িয়ে গণস্বাক্ষর নেওয়ার জন্য অনুমতি নিতে হবে। যদিও তাদেরকে আমি অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আন্দোলনই রাস্তায় দাঁড়িয়ে হয়েছে এবং কারো অনুমতি নিয়ে হয়নি, কিন্তু আমি একা থাকায় আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। তাই এসব বিষয় মাথায় নিয়ে আমি ৭ জুন ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেই, এবং এই বিষয়টি ২ দিন আগে থেকেই আমি ফেসবুকে পোস্ট করে জানাই যে আমি জেলা প্রশাসকের কাছে যাব, যেটা হচ্ছে জনসন রোডে অফিস। তো আমি সেদিন ৭ জুন ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্বৃত্তরা আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমি ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিই। আমাকে
আজকে আপনাদের মাধ্যমে আমি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ওনাকে অনুরোধ করব, আমার বিচার লাগবে না, আসলে আমার বিচার লাগবে না। আমি জানি যে এই পথে যখন আমি নামবো তখন আমাকে আহত করা হবে, আমাকে হুমকি দেওয়া হবে, আমাকে বেশ কয়েকবার শাহবাগে পেটাতেও এসেছিল, সেটাও করা হবে, এগুলো আমি মাথায় নিয়ে গিয়েছি। কিন্তু সেই দিন সকালবেলা এমন হবে এটা হয়তো আমি জানতাম না, বা ওটা এতটা সিরিয়াস হবে সেটা আমি জানতাম না, কিন্তু আমি এগুলো মাথায় নিয়ে গিয়েছি। সেজন্য আমি বলতে চাচ্ছি যে আমার বিচার লাগবে না, আমার বিচার লাগবে না। আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করব, তো আমাকে মারতে চেষ্টা করছে যারা চায় না ভালো হোক। আমি বিচার চেয়ে চেয়ে আমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে তাদেরকে সুযোগ দিব না, কারণ তারা এই সুযোগটাই চাচ্ছে। তারা এই সুযোগটাই চাচ্ছে যে তারা আমাকে মেরে বা আমাকে আহত করে আমাকে ওইটা নিয়ে ব্যস্ত রেখে তাদের যে সুবিধাটা তারা আদায় করতে চায় সেটা তারা আদায় করে ফেলবে। আমি তাদেরকে সেই সুযোগটা দিতে চাচ্ছি না, সেজন্য আমি আমার কাজে আবার নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছি। বিশেষ করে গতকালকে যে হচ্ছে পুলিশের গাড়িটা আপনারা হয়তো দেখেছেন, অটোরিকশা চালকরা কিভাবে ভেঙেছে ঢাকা চট্টগ্রাম রাস্তায়। এত বড় দুঃসাহস তাদের তৈরি হয়ে গেছে যে তারা প্রশাসনের গায়েও মানে হচ্ছে হাত তুলেছে, প্রশাসনকেও ছাড় দিচ্ছে না। সো এই বিষয়টা দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার অ্যাকচুয়ালি বিচারের প্রয়োজন নেই। যেহেতু আমার উপর একটা আঘাত হয়েছে, আমি একটু সুস্থ হলে আমি অবশ্যই একটা জিডি করব, কিন্তু আমার বিচারের কোনো প্রয়োজন নেই। আমি বিচার চাই না। আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে শুধু ঢাকা থেকে ফুটপাত, ঢাকার এই ফুটপাত ও রাস্তা আমাদের মতো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হোক। আমার বিচার চাই না, আমি যা চাই আমি সেটাই চাচ্ছি। আমার ঢাকার রাস্তা, ঢাকার ফুটপাত আমাদের মতো সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানো না গেলে দেশের পুরো অর্থনীতি যে পঙ্গু হয়ে যাবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তার কারণ হচ্ছে আমাদের গ্রামগুলো পুরুষ শূন্য হয়ে যাচ্ছে। আমাদের গ্রামে এখন আর পুরুষ পাওয়া যাচ্ছে না। আপনারা দেখবেন গ্রামে গেলে পুরুষ নাই, বাড়িগুলোতে ম্যাক্সিমামে পুরুষ নাই। আসন্ন বাজেট, যেহেতু বাজেট চলছে, এটা বাজেটের মাস, বাজেটকে সামনে রেখে এটার কিছু সমাধান নিয়ে ভাবা যেতে পারে যে কি করা যেতে পারে। অনেকেই ভাবছে যে আমি শুধুমাত্র হয়তো হকারদেরকে দুই চোখে দেখতে পাচ্ছি না, তার কারণ আমি ঢাকার মানুষ, এর জন্য আমি ঢাকার হকারদেরকে সরায় একদম সবাইকে ফেলে দিতে চাচ্ছি। আসলে বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে এটা এমন একটা সমস্যা যেটা শুধু ঢাকার সমস্যা নয়, এই সমস্যাটা প্রকট আকারে আমাদের অর্থনীতিকে হিট করতে যাচ্ছে। সেজন্য আসন্ন বাজেটে এই বিষয়টাকে গুরুত্বের সাথে ভাবার জন্য আমার কাছে কিছু প্রস্তাব রয়েছে। আপনাদের মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো আমি সরকারের কাছে জানাতে চাই যে আমি হকার তো হটাতে বলছি, কিন্তু হকার হটিয়ে আমি কি করতে বলছি? হকারের পুনর্বাসন করতে বলছি, অটোরিকশার পুনর্বাসন করতে বলছি, বা কি বলছি আমি আসলে সেই জিনিসটা যারা জানতে চাচ্ছে আমি তাদের জন্য বলছি। এবং আমার মনে হচ্ছে যদি সরকার এটা দেখে যে আসলে আমি কি কি কথা তাদের জন্য রেখেছি বা আমি কি কি স্কোপ তাদের জন্য রেখেছি, এটা হয়তো বাজেটের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমি আমি যে আমার 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 দিক থেকে যে পরামর্শগুলো আমি সরকারকে দিতে চাই তার মধ্যে হচ্ছে অটোরিকশা অটোরিকশা চালকদের ঢাকার বাহিরে ব্যবস্থা করে দিতে হবে, ঢাকার ভেতরে না। কারণ আমাদের এটা অনেক জনবহুল জায়গা, এই জনবহুল জায়গাতে এই অনিয়ন্ত্রিত যে যানটি, এটি আমাদের জন্য কখনো শুভকর নেই। আমাদের এখানে একজন বক্তা অলরেডি কিন্তু বলেছেন যে প্রত্যেক দিন গড়ে 500 জন মানুষ এই অটোরিকশা দ্বারা আহত হয়। এটা কিন্তু উনার ব্যক্তিগত অপিনিয়ন না, এটা কিন্তু উনি পত্রিকা থেকে দেখেই বলেছেন। তার মানে হচ্ছে আমাদেরকে এটা একটা ঝুঁকিতে ফেলে দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে সীসা। এই সীসা আমাদের দেখবেন এখন বেশিরভাগ সময় আপনি যদি বক্ষব্যাধি হসপিটালে যান তাহলে দেখবেন আমাদের নবজাতকরা হার্ট ফুটা নিয়ে জন্ম হচ্ছে। এমনকি একটু বয়স্ক বাচ্চা যারা আছে তাদেরও কিন্তু হার্টের সমস্যা। অটোরিকশার এই যে ব্যাটারি, সরি, অটোরিকশার ব্যাটারিতে কিন্তু সীসা থাকে, এবং এই সীসা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য বাতাসে মিশে অনেক ক্ষতিকর, এবং হার্ট ফুটার মতো ঘটনাগুলো কিন্তু এগুলো থেকেই ঘটছে। তো আমার বক্তব্য যেটা হচ্ছে ঢাকা থেকে বাহিরে নিয়ে যেতে হবে এই অটোরিকশাগুলো, এবং হকারদের, যারা হকার ঢাকায় এসে হকারি করছে তাদেরকে তাদের জেলা, মানে যে ঢাকায় এসে ওই কুমিল্লা থেকে হকারি করছে
যে ঢাকায় এসে বিক্রমপুর থেকে হকারি করছে তাদের জন্য বলছি, যে সমস্ত হকাররা ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় হকারিকে পেশা হিসেবে নিয়েছে, তাদেরকে নিজ জেলায়, মানে তার কুমিল্লা বা তার হচ্ছে মাদারীপুর বা সে যেখান থেকে এসেছে সেই জেলাতে হকার্স মার্কেট করে দেয়া যায় কিনা সেই বিষয়ে ভাবতে। ঢাকার ভেতরে সব হকার্স মার্কেট তো দরকার নেই, আমাদের জন্য যথেষ্ট আছে যা আছে, আমরা কিনে করে খেতে পারি, আমাদের সমস্যা নাই। তা আমাদের ঢাকায় আর আমাদের হকার্স মার্কেট আর দরকার নাই, যা আছে ওগুলো ফাউন্ডেশন করে বাড়িয়ে দিলে দিতে পারেন। আর ঢাকায় যে সমস্ত হকার্স মার্কেটগুলো করা হয় সেগুলো কিন্তু হকারেরা পায় না, সেগুলো পায় কারা? সেগুলো পায় রাজনীতিবিদরা, যারা রাজনীতি করে তারা, তাদের চালাপালা, তাদের চামচা তারা পায়। কিন্তু এই হকাররা কিন্তু অ্যাকচুয়ালি সেই হকার্স মার্কেট থেকে কোনো সুবিধা পায় না। আমরা কোটি কোটি টাকা হচ্ছে বাজেট রাখছি রাস্তা বানানোর জন্য, যেন অনেক বেশি রাস্তা হয়, ঢাকায় যানজট নিরসন হয়, কিন্তু আসলে কি রাস্তা বানিয়ে যানজট নিরসন সম্ভব? এবারও বাজেটে দেখলাম অনেক টাকা যানজট নিরসনের জন্য, রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার করার জন্য বরাদ্দ রাখার জন্য বলা হয়েছে, প্রস্তাব করা হয়েছে। কিন্তু আসলে সেটা দিয়ে তো আপনি যানজট কমাতে পারবেন না। আপনাকে যানজট কমাতে হলে মানুষকে কমাতে আনতে হবে ঢাকার ভেতরে, ঢাকায় মানুষের প্রবেশকে আপনাকে কমাতে হবে, তাহলে পরে আপনার যানজট কমবে। যানজট তো আপনি রাস্তা বানিয়ে কমাতে পারবেন না। ছোট্ট একটা ঢাকা শহর আপনি কয় হাজার রাস্তা বানাবেন, কয়শো ফ্লাইওভার বানাবেন, তাই না? আরো ফ্লাইওভার দিয়ে হয় নিচে পিলারের কারণে যে রাস্তাটা থাকে সেটাও ব্যবহার করা যায় না, ওই ফ্লাইওভারে ওই নিচের রাস্তাটাই তো উপর দিয়ে হয়েছে, তেমন বিশেষ কিছু না। কিন্তু মাঝখানে রাস্তা কিন্তু আমাদের অলরেডি যেটা নষ্ট হয় সেটা নষ্ট হয় ফ্লাইওভার দিয়ে, সেটা তো আলাদাভাবে কিছুই হয় না। তো যেটা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে হকারদেরকে নিজ জেলায় হকার্স মার্কেট করে দিতে হবে, ঢাকায় নয়, ঢাকায় না, তাদের জেলায় হকার্স মার্কেট করে দিতে হবে। এবং সেই সাথে জেলা উপজেলা পর্যায়ের ভিত্তিতে এই হকারদেরকে ক্ষুদ্র ঋণ দিতে হবে। আপনি 4% করে স্টার্ট আপ বিজনেসের জন্য